আজকের পর্বে থাকছে সুজাতা মন্দির, সুজাতা স্তূপ, ৮০ ফুট উঁচু বুদ্ধ মূর্তি এবং চাইনিজ টেম্পল। আজ ২৬শে অক্টোবর ২০২৫, সময় দুপুর ১টা ৪০। আমরা তোপচাচি থেকে বেরোলাম। গন্তব্য বোধগয়া। ৩.৫ ঘন্টা মতো সময় লাগা উচিত। সার্ভিস রোড থেকে NH-19 উঠলাম। এই ঘাংরি টোল প্লাজা গুগল ম্যাপে কুলগো টোল প্লাজা হিসেবে দেখাচ্ছে। এখান থেকে আর ৩ ঘন্টা মতো লাগবে। আখের রস খাওয়ার জন্য দাঁড়ালাম। ঝাড়খণ্ডের টেম্পোতেই আখের রস বিক্রি হয়। ৳২০ করে পার গ্লাস। ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার বারহি শহরটা এখন আমরা ক্রস করছি। এখান থেকে বোধগয়া ১৫ ঘন্টা সময় লাগবে। গুগল ম্যাপে কিন্তু এটা বারহি টোল প্লাজা হিসেবে দেখাবে। এখান থেকে আর ১.৫ ঘন্টা। আমরা ঝাড়খণ্ড থেকে বিহারে ঢুকছি। বিহার পুলিশের নাকা চেকিং। আমাদের হাতে ক্যামেরা দেখে মনে হয় ছেড়ে দিল। ফাল্গু নদী ক্রস করছি। ফাল্গু নদীর সাথে রামায়ণের একটা যোগসূত্র আছে। কি যোগসূত্র সেটা কমেন্ট বক্সে জানান। ফাল্গু নদীতে কেন জল কম তার ব্যাখ্যাও আমরা রামায়ণে পাই। একটা হিন্টস দিয়ে রাখলাম। সোজা গেল বেনারস। আমরা বাঁদিকে সার্ভিস রোডটা ধরব। জায়গার নাম দোভি। দোভি মোড় থেকে ডান দিকে টার্ন নিতে হবে। এখান থেকে আধ ঘন্টা। এটা বোধগয়া টোল প্লাজা হিসেবেও পরিচিত।
সোজা গেলে গয়া, বাঁ দিকে টার্ন নেব। সিকিউরিটি চেকিং চলছে। ডিকিটা চেক করলো, ছেড়ে দিল। ডান দিকে টার্ন নিতে হবে। পাঁচটা বাজে, পৌঁছে গেলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে কেউ ট্রাফিক নিয়ম মানছে না। বোধগয়ায় ঢোকার মুখে এই তোরণটা আছে। আবার সেই ফাল্গু নদী। সোজা গেলে সুজাতা স্তূপ, আমরা ডান দিকে মন্দিরে যাচ্ছি। গ্রামের নাম বাকরোর। পাঁচটা 20 বাজছে, পৌঁছে গেলাম সুজাতা মন্দির। বাকরৌরের শান্ত গ্রামীণ পরিবেশের মাঝখানে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষী। এই সেই সুজাতা মন্দির। এটাই সেই পবিত্র স্থান যেখানে কৃষক কন্যা সুজাতা সিদ্ধার্থকে পায়েস পরিবেশন করেছিলেন। কঠোর তপস্যায় দুর্বল হয়ে পড়া সিদ্ধার্থ সেই পায়েস গ্রহণ করেই নতুন শক্তি পান এবং ঠিক করেন অতি কঠোরতা নয়, মধ্যমার্গই তার পথ। আর সেই চিন্তায় শেষ পর্যন্ত তাকে নিয়ে যায় বোধিবৃক্ষের নিচে, যেখানে তিনি নির্বাণ লাভ করেন। আজও বিশ্বের নানা প্রান্ত থেকে ভক্ত ও পর্যটকরা এখানে আসেন বুদ্ধের সেই মহামার্গের প্রথম পদক্ষেপ অনুভব করতে। শীর্ণকায় সিদ্ধার্থের মূর্তি। এই বটবৃক্ষের নিচেই সুজাতা পায়েস পরিবেশন করেছিলেন। চলুন মন্দির চত্বরটা একটু ঘুরে দেখা যাক।
এই দিকেও বুদ্ধের একটি মূর্তি। এখানে পায়েস প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে। এখানে সুজাতা সিদ্ধার্থকে পায়েস পরিবেশন করছেন। এখানেও একই রকম মূর্তি। বেরিয়ে পড়লাম এবার সুজাতা স্তূপের উদ্দেশ্যে। এখানেই সুজাতার গৃহ ছিল। বাঁকড়ৌরের ইতিহাসের আবরণে দাঁড়িয়ে আছে সুজাতা স্তূপ। সরকারি তথ্য অনুযায়ী স্তূপটি সর্বপ্রথম তৈরি করা হয়েছিল খ্রিস্টপূর্ব 2য় শতকে। তারপর সময়ের সঙ্গে সঙ্গে এটি বহুবার পুনর্নির্মাণ ও সম্প্রসারিত করা হয়। বিশেষ করে 8ম এবং 9ম শতকে পাল শাসক রাজা দেবপালের শাসনকালে সেখানে সুজাতা গৃহ নামে স্তূপটি আরও বড় রূপ পায়।
দেখুন সমগ্র কাঠামোটি মূলত চুন দিয়ে প্লাস্টার করা ছিল। সন্ধে হয়ে আসছে, থাকার ব্যবস্থা করতে হবে। এখানে মোটামুটি 600 টাকা থেকে 1500 টাকার মধ্যে ভালো রুম পেয়ে যাবেন। আজ 27শে অক্টোবর 2025, সময় সকাল 7:30। আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম 80 ফুট বুদ্ধ মূর্তি দেখতে। রাস্তাঘাট মোটামুটি সবই ভালো এখানে। कब खुलता? सब बंद हो गया। खाना खाने के लिए गए क्या? नहीं आता वो आता आता सगळे बंद झाले। বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানাতে, তার শিক্ষা প্রচার করতে এবং শান্তি ও সুখের প্রতীক হিসেবে চিহ্নিত করার জন্য জাপানের নাগোয়ার দাইজোকিও সেক্ট দ্বারা এই মহান বুদ্ধ মূর্তিটি ধ্যানের ভঙ্গিতে পদ্মের ওপর উন্মুক্ত স্থানে স্থাপন করা হয়েছে। বোধগয়াকে সারা বিশ্বের বৌদ্ধরা পবিত্রতমের পবিত্র স্থান হিসেবে পুজো করেন। মূর্তিটি গোলাপি চুনার বেলেপাথর, পদ্মটি হলুদ চুনার বেলেপাথর এবং পেডেস্টেলটি লাল গ্রানাইট পাথরের তৈরি। মহান বুদ্ধ মূর্তির চারপাশে প্রধান 10 জন শিষ্যের মূর্তি স্থাপন করা হয়েছে। মূর্তিটি মহাবলীপুরমের প্রখ্যাত ভাস্কর শ্রী গণপতি শতপথীর নকশায় নির্মিত হয়েছে এবং কলকাতার বিশিষ্ট ভাস্কর স্বর্গীয় ঋষিকেশ দাশগুপ্ত মূর্তিটির মডেল প্রস্তুত করেছিল। মূর্তিটি নির্মাণের দায়িত্ব গ্রহণ করে উত্তরপ্রদেশের চুনারের মেসেস ঠাকুর অ্যান্ড সন্স এবং 4 বছরের মধ্যেই নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। 18 নভেম্বর 1989 সালে মূর্তিটি উন্মোচন করেন হিজ হোলিনেস 14th দালাই লামা। বুদ্ধের চারিপাশে দেখুন ওনার প্রধান শিষ্যদের মূর্তি। অনুরুদ্ধ বুদ্ধের ভাই, যিনি দিব্যদৃষ্টি বা ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে পরিচিত। মহামোগ্গলায়ন অতীন্দ্রিয় বা অলৌকিক ক্ষমতার ক্ষেত্রে শ্রেষ্ঠ। তিনি প্রায়ই এই শক্তি মানুষের কল্যাণে ব্যবহার করতেন এবং দেবদত্তের সৃষ্ট সঙ্গবিদ্বেষ বা বিভেদের পর ভিক্ষু সংঘকে পুনরায় একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মহাকাশ্যপ তপস্যা চর্চায় সর্বশ্রেষ্ঠ। বুদ্ধের মহাপরিনির্বাণের পর তিনি সংঘের নেতৃত্ব গ্রহণ করেন এবং প্রথম বৌদ্ধ সংঘীয় কাউন্সিলের সভাপতিত্ব করেন, যেখানে বুদ্ধের বাণী সংগ্রহ করা হয়েছিল। উপালি বুদ্ধের দীক্ষার আগে তিনি রাজনাপিত ছিলেন। তিনি ভিক্ষুদের শাস্ত্র এবং আচরণবিধির জ্ঞানে শ্রেষ্ঠ ছিলেন। সুবুতি থেরবাদ মতে দানযোগ্য ভিক্ষুদের মধ্যে শ্রেষ্ঠ এবং মহাযান মতে শূন্যতা তত্ত্বের গভীর উপলব্ধির জন্য পরিচিত।
মোট উচ্চতা ৮০ ফুট, মূর্তির উচ্চতা ৬৪ ফুট, যা ৫ ফুটের পদ্মাসন ও ১০ ফুটের পেডেস্টালের ওপর স্থাপিত। রাহুল বুদ্ধের একমাত্র পুত্র, ছোটবেলাতেই ভিক্ষু হন এবং শিক্ষা লাভে তার আগ্রহের জন্য খ্যাত ছিলেন। অল্প বয়সে তিনি নির্বাণ লাভ করেছিলেন। মহাকাচ্যায়ন ধর্ম ব্যাখ্যা ও বুদ্ধ সংক্ষেপে যা বলতেন তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করার ক্ষেত্রে শ্রেষ্ঠ ছিলেন। পূর্ণ ধর্মপ্রচারক ভিক্ষুদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। সারিপুত্র প্রজ্ঞায় শ্রেষ্ঠ এবং ধর্মসেনাপতি নামে পরিচিত। তিনি শিক্ষা প্রদানের ক্ষেত্রে বুদ্ধের পরেই তার স্থান ছিল। আনন্দ বুদ্ধের ভাই এবং ২৫ বছর ধরে ব্যক্তিগত পরিচালক। অসাধারণ স্মৃতিশক্তির জন্য খ্যাত এবং ধর্মভাণ্ডার নামে পরিচিত, কারণ প্রথম সঙ্ঘীয় কাউন্সিলে তিনি অধিকাংশ সূত্র স্মরণ করে বলতে পেরেছিলেন, যা সাধারণত এইভাবে আমি শুনেছি বাক্য দিয়ে শুরু হতো। শাক্যমুনি বুদ্ধের পবিত্র অগ্নিশিখা তার জ্ঞানপ্রাপ্তি, প্রজ্ঞা ও অনন্ত সত্যের প্রতীক। এই শিখা দেখায় অজ্ঞানতা, লোভ ও ক্রোধের অন্ধকার দূর করে বুদ্ধের করুণা ও জ্ঞানের আলো কিভাবে সমগ্র বিশ্বকে পথ দেখায়। এটি অন্তরের পরিশুদ্ধতা, মননশীলতা ও আত্মজাগরণের শাশ্বত শক্তির স্মারক। তাই বুদ্ধের যে কোনো মন্দির, বিগ্রহ বা বেদিতে এই পবিত্র অগ্নিশিখা সর্বদা উপস্থিত থাকে, যেন ভক্তদের মনে অনুপ্রেরণা জাগিয়ে তোলে শান্তি ও মুক্তির পথে এগিয়ে যাওয়া। এই সেই পবিত্র অগ্নিশিখা। এখন আমরা যাচ্ছি বোধগয়া মন্দিরের পাশেই চাইনিজ টেম্পলে। দ্বারের মুখেই দেখুন দুটি চাইনিজ গার্জিন লায়নের স্ট্যাচু। বোধগয়ার স্নিগ্ধ শান্ত পরিবেশের মাঝেই দাঁড়িয়ে আছে এই চীনা মন্দির, যা চীনা বৌদ্ধ ভিক্ষুরা চীনা সরকারের সহযোগিতায় 1945 সালে নির্মাণ করেছিলেন। এর আসল নাম জোংগুয়া দ্য জুয়েসি মনেস্ট্রি। সামনেই বিশালকার 200 বছর প্রাচীন বুদ্ধ মূর্তি। ওপরে মূল মন্দিরে ভগবান বুদ্ধের 3টি গোল্ডেন স্ট্যাচু আছে। চলুন দেখা যাক। বুদ্ধের সামনে রাখা এই গোলাকার পাত্রটি আসলে একটি ভিক্ষা পাত্র, যা ত্যাগ, সরলতা ও অনাসক্তির গভীর প্রতীক। খালি পাত্র আমাদের শেখায় জ্ঞান গ্রহণের জন্য মনকে খালি রাখতে হয়, আর সকলের প্রতি করুণা ও সমতার দৃষ্টিতে তাকাতে হয়। বুদ্ধ ধনী গরিব সবার কাছেই ভিক্ষা গ্রহণ করতেন, তাই এই পাত্র আসলে হিউম্যান ইকুয়ালিটি ও বিনয়ের বার্তা বহন করে। জীবনের প্রয়োজন সীমিত, আধ্যাত্মিক শান্তিই আসল। এই চিরন্তন শিক্ষাই লুকিয়ে আছে বুদ্ধের সামনে রাখা এই পাত্রতে। তাই প্রায় সর্বত্রই যেখানে বুদ্ধের মূর্তি রয়েছে সেখানে এই পাত্রটি আপনি দেখতে পাবেন। এখন আমরা রেস্তোরাঁতে যাচ্ছি। রেস্তোরাঁতে খেয়ে আমরা বোধগয়া মন্দির ঘুরে নেব, যেটা আপনারা পরের পর্বে দেখতে পাবেন।
আজকের ভিডিওটি কেমন লাগলো মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ট্যাপ করুন যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আগামী পর্বে কি থাকছে সেটা ভিডিও শেষে দেওয়া আছে, একবার দেখে নেবেন। मेरा नाम है रवि रंजन मिश्रा। ये कलश पर जो है ना सोना लगा हुआ है। अच्छा अच्छा अच्छा। 289 किलो गोल्ड है जो थाईलैंड का राजा दान में दिया था और उस बख्तियार खिलजी के द्वारा ये खंडित कर दिया गया। इसका ऊपर वाला 3 मुख वाला शेर का सिंबल अभी कलकत्ता का संग्रहालय इंडियन म्यूजियम में रखा हुआ है, क्योंकि वो ब्रिटिश का हेडक्वार्टर था। और ये जो पीपल का जो पेड़ है ना, यही है बोधि वृक्ष। 2600 वर्ष पहले सिद्धार्थ को ये जगह पर ज्ञान प्राप्ति हुआ था।